সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আজকের লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ধারাবাহিক যে ক্লাসগুলো আমরা করেছি তার আজকে 3 নাম্বার ক্লাস। তো আমি আশা করব যে তোমরা এই ক্লাসে মনোযোগ দিবে এবং বই খাতা কলম নিয়ে সবাই একসাথে উপস্থিত থাকবে। তোমরা আমাদের এই ক্লাসটি শেয়ার দিতে পারো। শেয়ার দিলে সেক্ষেত্রে আরও অনেকে এটা দেখার সুযোগ পাবে বলে আমি মনে করছি। তো আমরা ডিআইসি অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আজকেও একইভাবে জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে আমরা ক্লাস করাবো। আমাদের আজকের ক্লাস একইভাবে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের উপর আমাদের শেষ ক্লাস। যেহেতু এটি আমাদের এই অধ্যায়ের উপর শেষ ক্লাস, তো অবশ্যই আমি আশা করব যে এই অধ্যায়ের যে বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো আমি ঠিকঠাক মতো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে আমি এই ক্লাসের শেষে আমার যে লেকচার শিটগুলো আছে সেই শিটগুলো তোমাদেরকে দিয়ে দিব। ফলে সেগুলো তোমরা যারা ভালো করে অত্যন্ত তথ্যবহুলভাবে এই অধ্যায়টি যারা খুব যত্ন সহকারে পড়তে চাও তাদের জন্য এটি অনেক বেশি কাজে দিবে বলে আমি আশা করছি। শুরু করি আমাদের আজকের ক্লাস। তো গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকের ক্লাসের আমরা যেটা পড়তে যাচ্ছি, শুরুতেই যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আজকে শুরু করব হচ্ছে পোয়েসি ও মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে। তো এই শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ার আগে আমরা এখন যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এখানে আমি একটু তোমাদেরকে বলি যে এই অধ্যায়ে বা এই টপিকে যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে এর প্রত্যেকটা বৈশিষ্ট্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যগুলো যেমন যে কোনো একটি বৈশিষ্ট্য এর উদ্দীপক হতে পারে, একইভাবে এর যে কোনো একটি বৈশিষ্ট্য একটা এমসিকিউ এর তথ্য হিসেবে আসতে পারে। সেহেতু তোমাদের অবশ্যই এই বিষয়গুলো অনেক বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। আমি শুরু করি আমার পোয়েসি গোত্র। শুরুতে আমাদের গোত্রটার নাম হচ্ছে পোয়েসি গোত্র। তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব যে এই গোত্রের শ্রেণীবিন্যাসগত অবস্থানটা কোথায় আছে। আমরা সবাই জানি যে শ্রেণীবিন্যাস করার সময় কতগুলো একক ব্যবহার করতে হয়। সেই এককগুলো হচ্ছে পর্ব, শ্রেণী, প্রথম হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পর্বের জায়গায় এখানে আসতে পারে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে বিভাগ। তো এই শ্রেণীবিন্যাসের এককগুলো সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। তোমরা এই এককগুলোর নাম মনে রাখতে পারবা একটা নাম দিয়ে, কেডি কপস, COFGS। এই নাম দিয়ে যদি তোমরা মনে করো কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এখন আমরা দেখব এই পোয়েসি গোত্রটা কোথায় আছে। প্রথম হচ্ছে এটি প্লান্টি কিংডমের অন্তর্গত। কারণ প্লান্টি কেন? কারণ এদের ক্লোরোফিল থাকার কারণে এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে, এই কারণে এটা হচ্ছে প্লান্টি। একইভাবে এটি, তো তোমাদের আরও একটু জানাই যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় এই উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস করে থাকেন। এর ভিতরে একজন বিজ্ঞানী রয়েছে, তার নাম হচ্ছে ক্রনকুইস্ট। সেই ক্রনকুইস্টের শ্রেণীবিন্যাস অনুসারে এই পোয়েসি গোত্রটা আছে প্লান্টি কিংডমের অন্তর্গত। ম্যাগনোলিওফাইটার আরেকটা নাম হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। একইভাবে এর ক্লাস হচ্ছে লিলিওপসিডা। লিলিওপসিডা মানে হচ্ছে এটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তো এখানে তোমাদের এই অংশটুকু আমি আলাদা করে একটু মনোযোগ দিতে বলবো, এই কারণে যে এই লিলিওপসিডা বা একবীজপত্রী উদ্ভিদের কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে একটু মাথায় রাখতেই হবে। যেমন এর বীজপত্র কয়টা? অবশ্যই এর বীজপত্র একটি। এর পাতায় কোন ধরনের শিরাবিন্যাস থাকে? আমি শুরুর আলোচনায় এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এর পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল,
অর্থাৎ এই সমান্তরাল শিরাবিন্যাস দিয়ে দেখে তোমরা বুঝতে পারবে যে এটি একবীজপত্রী উদ্ভিদ। এর মূলতন্ত্র হচ্ছে এর গুচ্ছ মূল থাকে, এবং সর্বশেষ এ পুষ্পপত্রের সংখ্যা বা এ পুষ্প হচ্ছে ট্রাইমেরাস। অর্থাৎ কোনো পুষ্প যদি ট্রাইমেরাস হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি একবীজপত্রী উদ্ভিদ। তো আমি এখানে 4টা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করলাম। তোমরা এই 4টা বৈশিষ্ট্য যদি তোমরা মনে রাখো নিশ্চয়ই তোমাদের অনেক কাজে দিবে, যে কোন উদ্ভিদটা একবীজপত্রী না কোন উদ্ভিদটা দ্বিবীজপত্রী, এইটা জানার জন্য তোমাকে খুব গুরুত্ব দিবে। একইভাবে এর অর্ডার হচ্ছে সাইপেরালিস, একইভাবে এর ফ্যামিলি হচ্ছে পোয়েসি। তো এই শ্রেণীবিন্যাসগত অবস্থানটুকু আমরা শুরুতেই একটু জেনে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা যে গোত্রটি পড়তে যাচ্ছি সেই গোত্রটির ফুলগুলো হচ্ছে বেসিক্যালি ট্রাইমেরাস হবে। একইভাবে এই গোত্রের বীজপত্র থাকবে একবীজপত্রী, অর্থাৎ এটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ গোত্র। এইবার আমরা অন্য আরেকটি জায়গায় চলে যাব, এর শনাক্তকারী বৈশিষ্ট্য। তো আমি তোমাদের কাছে আশা করব যে এই শনাক্তকারী বৈশিষ্ট্য অংশটুকু পড়ার সময় তোমরা অনেক অনেক বেশি মনোযোগ দেবে। আমি আশা করব যে এই শনাক্তকারী বৈশিষ্ট্য আমার ক্লাস করার পরে তোমাদের আর পড়তে হবে না, এবং বাকি সময় তোমরা ঠোঁটস্থ একদম মুখস্থ করে দিতে পারবে, এই আশা আমি করি। তা প্রথম কথা, আমি শুরুতেই বৈশিষ্ট্যগুলো একটু বলি। এর কাণ্ড হচ্ছে নলাকার। তোমরা এই গোত্রের ধান, গম, আখ, ভুট্টা, দুর্বা ঘাস, বাঁশ, জব, লেবু ঘাস, এই উদ্ভিদগুলোর কথা যদি তোমরা একটু খেয়াল করো, এই উদ্ভিদগুলো সবই হচ্ছে পোয়েসি গোত্রের অন্তর্গত। সেহেতু তোমরা ধান গাছ যদি একটু চিন্তা করো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এর কাণ্ড নলাকার। একইভাবে এর কাণ্ড ফাঁপা। এর যে কাণ্ডটা রয়েছে এই কাণ্ডের মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে যায়, অর্থাৎ আমরা ধান গাছ এর কাণ্ড যদি আমরা খেয়াল করি তো দেখব এর কাণ্ড হচ্ছে ফাঁপা। তাহলে 2 নাম্বার শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন আমি তোমাদেরকে আরও একটু বলি যে কোন বৈশিষ্ট্যটাকে আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য বলবো, অবশ্যই কোন বৈশিষ্ট্যটাকে আমরা সাধারণ বৈশিষ্ট্য বলবো। যেমন আমি বলি যে তোমরা বলতে পারো যে মিলন স্যারের চুল আছে এবং চুলগুলো কালো, এই বৈশিষ্ট্যটা কিন্তু ঠিক আছে। অবশ্যই প্রত্যেকটা অনেক মানুষের চুল কালো আছে এবং অনেক মানুষের চুল আছে, কিন্তু যদি তুমি শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে চাও এই বৈশিষ্ট্যটি বললে চলবে না। তোমাকে বলতে হবে, আমি আমার একটা হাতের একটা আঙুল দেখাচ্ছি, এই আঙুলটা হচ্ছে কাটা, আমার হাতে দেখো একটা দাগ আছে, সেই দাগটা হচ্ছে একটা জন্ম দাগ রয়েছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক এমনভাবে একবীজপত্রী উদ্ভিদের পোয়েসি গোত্রের কাণ্ড নলাকার, পর্বমধ্য ফাঁপা, পত্রমূল কাণ্ডবেষ্টক। আমি শুরুতেই বলেছিলাম যে কাণ্ডটাকে পাতার মূল গোড়ার অংশটুকু বিস্তৃত হয়ে কাণ্ডটাকে বেষ্টন করে রেখেছে। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি হচ্ছে স্পাইকলেট, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য স্পাইকলেট। তো স্পাইকলেট হচ্ছে একটি বিশেষ ধরনের পুষ্পমঞ্জুরি বা পুষ্পবিন্যাস। তাই এই স্পাইকলেট সম্পর্কে বিস্তারিত আলোচনার সুযোগ আছে, আমি যদি পরে কখনো হয় আলাদা করে তোমাদের জানতে ইচ্ছা করে আমি এটা বলবো। এই পরিসরে আমি বলছি যেটা হচ্ছে বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, সেটি হচ্ছে স্পাইকলেট। পাতা লিগিউল যুক্ত, পাতার গোড়ায় একটা অতিরিক্ত একটা অংশ থাকে, রোমশ একটা অতিরিক্ত অংশ থাকে, সেটাকে বলা হয় লিগিউল। অর্থাৎ এই লিগিউল বৈশিষ্ট্যটা এই পোয়েসি গোত্রের একটি অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। পরাগধানী সর্বমুখ। পরাগধানী সর্বমুখ অর্থাৎ যে পরাগধানীটা থাকে সেই পরাগধানী যে কোনো দিক দিয়ে মুভ করতে পারে, এই কারণে এই পরাগধানীকে বলা হয় সর্বমুখ বা ইংরেজিতে বলা হয় ভার্সেটাইল। ঠিক একইভাবে গর্ভমুণ্ড পালকের ন্যায়। গর্ভমুণ্ড যদি আমরা বলি, গর্ভমুণ্ড এরকমভাবে গর্ভমুণ্ডের উপর দিয়ে এরকম পালকের ন্যায় অংশ চলে গেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড পালকের ন্যায়। একইভাবে গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা যে তোমাদের গর্ভাশয় আমরা শিখিয়েছিলাম যে গর্ভাশয় ডিম্বকগুলো যদি একটা অংশ থেকে ওই এরকমভাবে একটি মাত্র প্রকোষ্ঠ দ্বারা গঠিত। অমরাবিন্যাস মূলীয়, আমরা অনেকগুলো অমরাবিন্যাসের কথা তোমাদের বলেছিলাম, তার ভিতর একটি ছিল হচ্ছে মূলীয়। আর ফল হচ্ছে ক্যারিওপসিস, অর্থাৎ যে সকল ফলের গর্ভাশয় বা যে সকল উদ্ভিদের ফল সৃষ্টির সময় গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে সেগুলোকে বলা হয় ক্যারিওপসিস। তো আমরা একদম স্পেসিফিক শব্দগুলো আরেকবার একটু রিপিট করি,
সেটা হচ্ছে কাণ্ড নলাকার, পর্বমধ্য ফাঁপা, পত্রমূল কাণ্ডবেষ্টক, পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট, পাতা লিগিউলযুক্ত, পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভাশয় একটি মাত্র প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস। বৈশিষ্ট্যগুলো শুনতে যেমনটা সহজ মনে হয় তেমনটা আসলে না। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে যথেষ্ট অসুবিধা হয়। আমি চাইবো যে এই বৈশিষ্ট্যগুলো যাতে তোমাদের মনে থাকে সেরকম একটা কিছু করার। কারণ এই বৈশিষ্ট্য আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক একটি করে উদ্দীপকের তথ্য, একইভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক একটা এমসিকিউ এর তথ্য হিসেবে পরীক্ষায় আসতে পারে। এই কারণে আমি চাইবো যে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো যাতে একদম হুবহু মনে থাকে সেই ব্যবস্থা করার। এরপরে আমি তোমাকে দেখাতে চাই যে এই পর্যায়ে এই পর্বে যে উদ্ভিদগুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম তোমাদের একটু শিখতে হবে। তো আমি এখানে কয়েকটা উদ্ভিদের কথা বলেছি, ও চিত্র দিয়েছি। যেমন ধান, আমরা জানি যে ধান আমাদের অন্যতম একটি খাদ্যশস্য। তোমরা জানো যে আমরা বর্তমানে একটি অত্যন্ত কঠিন সময় পার করছি। তো তোমাদের একটু বলে রাখি যে এই কঠিন সময় পার করছি, কিন্তু আমরা মোটামুটিভাবে আমরা কিন্তু খুব বেশি অসুবিধা না হলেও আমরা একটাভাবে চালিয়ে নিতে পারছি। তো বাংলাদেশে খাদ্যে মোটামুটিভাবে এখন স্বয়ংসম্পূর্ণ। একটা সময় প্রচুর খাদ্যশস্য আমদানি করতে হতো, এখন আর এতটা হয় না বলেই কিন্তু আমরা পারছি। আর সেই খাদ্যশস্যর অন্যতম হচ্ছে ধান। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটাইভা। তাই এই কমপক্ষে 5-6টা উদ্ভিদের প্রধান উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমরা একটু শিখে নেবে, এটা আমি আশা করি, এবং এটা তোমাদের অনেক কাজে লাগবে। এবং একইভাবে আরেকটা উদ্ভিদ হচ্ছে সরগাম ভালগার। ঠিক একইভাবে আরেকটা উদ্ভিদ হচ্ছে আখ, স্যাকারাম অফিসিনারাম। এই উদ্ভিদটার কথাও তোমাদের মনে রাখতে হবে। একইভাবে ভুট্টা, আমরা জানি ভুট্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ এই গোত্রের। একইভাবে বার্লি, একইভাবে হচ্ছে বাঁশ। এই 6টা উদ্ভিদের চিত্র আমি দিলাম তোমাদের। তোমরা এই 6টা উদ্ভিদ কমপক্ষে এই বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। এইবার আমরা চেষ্টা করব যে এই নামগুলো যে আমরা পড়লাম, এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো যে আমরা পড়লাম, আমি চাই যে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই পারো। কেউ পারবে কেউ পারবে না এরকম অবস্থায় না, আমরা চাই সবাই পারবো। তো আমি ওখানে উপরে একটা লাইন তোমরা দেখতে পারো। আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা আমার সাথে কোঅর্ডিনেট করবে, এবং কোঅর্ডিনেট করলেই তোমাদের আর বাসায় আর পড়া লাগবে না, এটা এখানেই হয়ে যাবে। দেখো একটা লাইন আমি বলছি, নলের ফাঁপা কাণ্ডে স্পাইক লেগে সর্বমূলীয় পালক এক করে ফেললো। তোমরা লাইনটার কোনো অর্থ হয়তো খুঁজে পাবে না, কিন্তু এরকম একটা লাইন আশা করি তোমাদের মুখস্থ করতে খুব বেশি কষ্ট হবে না। এবং তোমরা আমাকে জানাতে পারো যে এই লাইনটা তোমাদের মুখস্থ হয়েছে কি না। মানে এটা একবার পড়লেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে লাইনটা মুখস্থ তোমরা যদি চাও তো এখনই আমরা শেষ করব। আমরা একটা প্রথম সেন্টেন্সের প্রথমটা আছে নলের। আমরা বলেছিলাম যে কাণ্ড নলাকার, তার মানে ওই একটি বৈশিষ্ট্য তোমার মাথায় চলে আসলো এই নল শব্দটা থেকে। ফাঁপা, আমরা বলেছিলাম বৈশিষ্ট্যে 2 নম্বর বৈশিষ্ট্য যে পর্ব মধ্য হচ্ছে ফাঁপা, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা এই শব্দ থেকে তুমি মনে রাখতে পারবে। 3 নম্বর হচ্ছে পত্রমূল, আমরা বলেছিলাম কাণ্ডবেষ্টক, এই 3 নম্বর বৈশিষ্ট্য পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য স্পাইক শব্দ থেকে তোমরা পারবে যে এটি হচ্ছে স্পাইকলেট, এটি তোমরা পারবে। লিগিউলযুক্ত, পাতা লিগিউলযুক্ত, এটাও তোমরা পারবে। সর্ব দিয়ে একটা সেন্টেন্স আমাদের ছিল যে এর পরাগধানী ছিল সর্বমুখ, এরপর হচ্ছে এর অমরা বিন্যাস ছিল হচ্ছে মূলীয়, একইভাবে এর গর্ভমুণ্ড ছিল হচ্ছে পালকের ন্যায়, একইভাবে এর গর্ভাশয় ছিল এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একইভাবে এর ফল ছিল ক্যারিওপসিস। দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা এই 10টা বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারবো বলে আমার বিশ্বাস। এবং তোমাদের এই লাইনটা তোমরা যদি মনে রাখো বা 2-3 বার যদি বাসায় প্র্যাকটিস করো, আমার বিশ্বাস যে এই শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে আর কখনো শিখতে হবে না। এবং এখান থেকে যদি কোনো উদ্দীপক আসে, সেই উদ্দীপক ধরতে তোমার অন্য যে কারো থেকে তুমি অনেক দ্রুত এটা ধরতে পারবে এবং তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা কি আশা করি যে এই পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা পারবো কিনা, এটা কি আমাকে তোমরা নিশ্চিত করতে পারো যে এটা পারবো? আমি দেখতে চাই। অনেকেই বলছে যে পারবো, কেউ বলছে যে মিস ইউ স্যার। হ্যাঁ, তোমরা ক্লাস করো, হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব
বন্ধুদেরকে বলো ক্লাস করতে, এবং তোমরা পেজটা বা ক্লাসটা শেয়ার করে দিতে পারো যাতে আরও অনেকে এটাতে যোগদান করে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি এই অধ্যায় সম্পর্কে আমি একটু বলি। এই অধ্যায়টা সবাই একটু অনীহা নিয়ে পড়ালেখা করে, কিন্তু এই অধ্যায় না পারলে তোমার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটি প্র্যাকটিক্যাল রিলেটেড একটি চ্যাপ্টার। যাই হোক, আমরা আশা করি যে পোয়েসি গোত্র আমাদের মাথার মধ্যে চলে এসেছে। তো এখানে আমি তোমাদেরকে আরও একটু বলি যে আমরা যে পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা তোমাদের পড়তে হবে। তো এই অংশটুকু, এই গোত্রের উদ্ভিদগুলো কোন কোন কাজে লাগে সেটা তোমরা একটু নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবে, আর যদি আমি সময় পাই শেষের দিকে আমি তোমাদেরকে এটা রিপিট করে দেব। এইবার আমরা চলে আসো, আমরা পরের আরেকটি গোত্রের কথা বলছি, সেটা হচ্ছে মালভেসি। তো তোমাদেরকে আমি বলি, দেখো তোমরা দেখতে পারবে এই মালভেসি এবং পোয়েসি কোনোটা নিচে কিন্তু আমি দাগ টানি নাই। তোমরা সবসময় খেয়াল রাখবে যে গোত্রের নিচে দাগ হয় না, শুধুমাত্র গণ এবং প্রজাতির নিচে দাগ হয়। তা মালভেসি গোত্রের প্রথমে আমরা ঠিক আগের গোত্রটার মতো আমরা জেনে নিই যে এটা শ্রেণীবিন্যাসগত অবস্থানটা কোথায় আছে। এটিও প্লান্টি, যেহেতু এটি উদ্ভিদ, এর ক্লোরোফিল রয়েছে, এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে বলেই এরা মালভেসি এই প্লান্টিং কিংডমের অন্তর্গত। একইভাবে ডিভিশন হচ্ছে ম্যাগনোলিওফাইটা, অর্থাৎ এটি আবৃতবীজী উদ্ভিদ, এরও বীজ আবৃত অবস্থায় থাকে, এই কারণে এটি ম্যাগনোলিওফাইটা। এ হচ্ছে ম্যাগনোলিওপসিডা। এই ম্যাগনোলিওপসিডা মানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো আগে যেমনটি আমি শিখেছিলাম যে একবীজপত্রী উদ্ভিদ থাকলে কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, এখন আমি তোমাদেরকে বলতে চাই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ হলে তার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, কারণ আমি জানি এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমার আলাদা করে মনে রাখতে হবে। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র অবশ্যই, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র অবশ্যই দুইটি, এটা তোমরা নিশ্চয়ই জানো। ঠিক মূলতন্ত্র আগেরটাই ছিল গুচ্ছ মূলতন্ত্র, এটিতে হচ্ছে প্রধান মূলতন্ত্র। আমরা একদম সিলেবাসের শুরুতে এই অধ্যায়ে যখন আমরা পড়েছিলাম তখন আমরা এই সমস্ত বিষয়গুলো, মূলতন্ত্র কেমন হতে পারে, মূল কেমন হতে পারে, মূল হতে পারে স্থানিক মূল, অস্থানিক মূল, এই স্থানিক মূলটাই হচ্ছে প্রধান মূলতন্ত্র। পাতার শিরাবিন্যাস এখানে আগেরটাই ছিল একবীজপত্রী ছিল সমান্তরাল, এখানে হবে হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। অর্থাৎ এই জালিকাকার শিরাবিন্যাসটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। একইভাবে পুষ্পপত্র বা পুষ্প হচ্ছে টেট্রামেরাস এবং পেন্টামেরাস, টেট্রামেরাস এবং পেন্টামেরাস হতে পারে এই দ্বিবীজপত্রী। আমি তোমাদেরকে এটিও শিখিয়েছিলাম যে ফুল যদি ট্রাইমেরাস হয় সেটি হবে একবীজপত্রী গোত্র, একইভাবে ফুল যদি টেট্রামেরাস বা পেন্টামেরাস হয় তবে এটি হবে দ্বিবীজপত্রী গোত্র। আমি তোমাদেরকে আবারও বলি যে তোমরা আমাদের এই ক্লাসটাকে শেয়ার করে যাও যাতে আরও অনেকে এখানে ইনভলভ হয়। এখানে যদি আরও অনেকে ইনভলভ হয় তা নিশ্চয়ই আমারও অনেক ভালো লাগবে, অনেকে এই ক্লাসটা শিখতে পারবে। এরপরে এর অর্ডার হচ্ছে মালভেলিস অর্ডার। এই মালভেলিস অর্ডার, অর্থাৎ এই মালভেলিস অর্ডারে যাদের পাতা একান্তর এবং মুক্ত পার্শ্বী উপপত্র থাকে তাদেরকে বলা হয় মালভেলিস। অবশ্যই এই গোত্রটা হচ্ছে মালভেসি। তাহলে আমরা আরেকটু রিপিট করি, কিংডম হচ্ছে প্লান্টি, ডিভিশন হচ্ছে ম্যাগনোলিওফাইটা, ক্লাস হচ্ছে ম্যাগনোলিওপসিডা সম্পর্কে অর্থাৎ দ্বিবীজপত্রীর প্রধান কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা নিলাম। এর অর্ডার হচ্ছে মালভেলিস, একই ফ্যামিলি হচ্ছে মালভেসি। আশা করি এই শ্রেণীবিন্যাসগত অবস্থানগুলো তোমরা একটু বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব আবারও আরেকটা অংশে, সেটি হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমি তোমাদেরকে আলাদা করে বলতে চাই যে বোর্ড প্রশ্ন যখনই আসে তখন কোনো না কোনোভাবে গ এবং ঘয়ের যে কোনো একটা অংশে এই শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে দেয়। আর উদ্দীপকটা আমি এই অধ্যায়ের শেষের দিকে দেখাবো যে উদ্দীপকটাও এই শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে আসে। তা শুরুতেই এবার আমি এই শুরুতে একটা লাইন তোমাদেরকে মুখস্থ করতে চাই যে রুমার রসালো এক উপকণ্ঠের পাকানো অক্ষে বহু বৃক্ষ ছিল। তা আমি এই লাইনটার তোমরা অর্থ খুঁজতে পারবে না, কারণ আমার বৈশিষ্ট্যগুলো আমরা এই গোত্রের যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে নেওয়া। এই কারণে আমাদের আর
আমার এই টিপসের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই শব্দর সাথে বৈশিষ্ট্যটা সরাসরি তুমি ইনক্লুড পাবে, এই কারণে তোমার মুখস্থ করতে সুবিধা হবে। দেখো তোমরা একটু চেষ্টা করে পারো কিনা যে যে রুমার রসালো এক উপকণ্ঠের পাকানো অক্ষে বহু বৃক্ষ ছিল। একটু মনে রাখার চেষ্টা করো, আশা করি 1 মিনিটও তোমাদের লাগবে না। তোমরা অনেক ট্যালেন্ট, তোমরা অনেক, তোমাদের মেধা অনেক উজ্জ্বল, অনেক স্পষ্ট, তোমরা অনেক তাড়াতাড়ি পারবে। একই সাথে আমরা চলে যাই এই বৈশিষ্ট্যগুলো আমরা বোঝার চেষ্টা করি আলাদা আলাদা করে। যেমন মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে কচি অংশ রোমশ, অর্থাৎ একটু রোমের মতো অংশ। তোমরা কুমড়া উদ্ভিদে দেখবে যে কুমড়া উদ্ভিদের গায়ে কাটা 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 রোম থাকে, সেই রোম। আর জবা ফুল গাছ, ঢেঁড়স গাছে তোমরা ঢেঁড়স গাছের গাছও গাছের গায়ে হাত দিলেও পাবে, একইভাবে ঢেঁড়সের গায়ে হাত দিলেও পারবে যে ছোট ছোট রোম রোম থাকে। কাণ্ড এবং পাতা, কচি কাণ্ড এবং পাতায় মিউসিলেসপূর্ণ রস থাকে। মিউসিলেসপূর্ণ রস হচ্ছে একদম পিচ্ছিল রস, যেমন পুঁইশাকে দেখা যায়, ঢেঁড়সে দেখা যায়, তারপরে তোমার জবা ফুল গাছে দেখা যায়। ওর কাণ্ড পাতা যে কোনোটায় তুমি যদি থেতলে দেখো তাহলে দেখতে পারবে যে এখানে মিউসিলেসপূর্ণ রস থাকে। ফুল একক এবং বৃহৎ, এই গোত্রের ফুলগুলো অপেক্ষাকৃত একটু বড় হয়ে থাকে। এরপরে পাতা একান্তর, আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম যে যে কোনো পর্ব থেকে যদি একটা কাণ্ডের পর্ব এরকম হয়, প্রত্যেকটা পর্ব থেকে প্রত্যেকটা পর্বের পাশ থেকে যদি একটি করে পাতা সৃষ্টি হয়, সেই পাতাগুলোকে বলা হয় একান্তর পাতা। অর্থাৎ এই 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, প্রত্যেকটা পর্বে একটি মাত্র পাতা হয়েছে, এই ধরনের পাতাকে বলা হয় একান্তর পাতা। এবং মুক্ত পার্শ্বীয় উপপত্র, এই পাতার গোড়ায় 2 দিক দিয়ে আবার ছোট দুটো অংশ থাকে, সেগুলোকে বলা হয় উপপত্র। এই পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। পরাগরেণু কণ্টকিত, পরাগরেণুর গায়ে কাটা থাকে, এটা তোমরা সহজে বুঝতে পারবে। দলমণ্ডল পাকানো বা টুইস্টেড, তোমাদের গতকাল আমি তোমাদের শিখিয়েছিলাম যে ফুলের বৃতি, দল এবং পুষ্পপুট একে অপরের সাথে যে রীতিতে বিন্যস্ত থাকে। পাকানো মানে হচ্ছে এই যে কোনো একটা পুষ্পপত্রের একটা প্রান্ত বাইরে থাকবে, একটা প্রান্ত ভিতরে থাকবে, এরকম যদি থাকে এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় পাকানো বা টুইস্টেড। তা যেহেতু আমরা এটা আগে শিখে আসছি, এখানে দেখো বৈশিষ্ট্যটা মিলে গেল যে এর পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুইস্টেড। এরপরে আমরা অমরা বিন্যাস অক্ষীয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কেন তোমাদেরকে অমরা বিন্যাসের প্রকারভেদগুলো পড়তে বলেছিলাম, সেটা এখানে তোমরা বুঝতে পারছো যে অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস। তোমার যদি প্রশ্ন এখন আসে যে কোন গোত্রে অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায়, তোমার মনে পড়ে যাবে যে মালভেসি গোত্রে অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায়। পুংকেশর বহু, অনেক পুংকেশর। তোমরা একটা জবা ফুল গাছ যদি তুমি খেয়াল করো বা জবা ফুল যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে তার পুংকেশর অনেক বহু। পরাগধানী বৃক্কাকার, আমরা জানি যে মানবদেহের প্রধান রেচন অঙ্গের কথা যদি তোমরা খেয়াল করো, তা এটি হচ্ছে বৃক্কের মতো, মানে বৃক্ক যে আকৃতি, সিমের বিচির মতো যে আকৃতি, এর পরাগধানীটা হচ্ছে এরকম বৃক্কাকার। একইভাবে ফল ক্যাপসুল, ফল ক্যাপসুল হচ্ছে এটি একটু আলাদা করে বিস্তারিত আলোচনার সুযোগ আছে। ফলের প্রকারভেদ তোমরা এই অংশটা একটু আলাদা করে পড়ে নিবে। আমি এই ক্যাপসুল ফল কেমন সেটুকু আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ফলের উপর দিক দিয়ে, ফল যখন পরিপক্ক হয়ে যায় তখন যদি উপর দিক দিয়ে ফেটে যায়, তখন ওই ধরনের মানে উপর দিক থেকে যদি বিদীর্ণ হয় তখন সেই ফলকে বলা হয় ক্যাপসুল। তো এখানে এই গোত্রে এই ক্যাপসুল ধরনের ফল দেখা যায়। আমরা একটু আলোচনা করে নিলাম, এবার আমরা চলে আসি যে আরেকবার একটু বলি, রিপিট করি। কচি অংশ রোমশ, কাণ্ড পাতায় মিউসিলেসপূর্ণ রস থাকে, ফুল একক বৃহৎ, পাতা একান্তর, এর মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে, এর পরাগরেণু কণ্টকিত, এর দলমণ্ডল হচ্ছে টুইস্টেড, এর অমরা বিন্যাস অক্ষীয়, এর পুংকেশর হচ্ছে অনেক, পরাগধানী বৃক্কাকার, ফল ক্যাপসিউল। এখন আমি আবারও বলি, এই বৈশিষ্ট্যগুলো ঠিক যতটা সহজ তোমাদের কাছে মনে হতে পারে, ঠিক মনে রাখাটা যথেষ্ট মনোযোগের দরকার আছে। আমি কঠিন বলবো না, যে কেউ পারবে, কিন্তু একটু টেকনিকে আমাদের যেতেই হবে। তো আমি আবার প্রথম থেকে ফিরে আসি। রুমার রসালো এক উপকণ্ঠের পাকানো অক্ষে বহু বৃক্ষ ছিল। এই লাইনটা কার কার মনে হয়েছে এখন দেখি পারো কিনা। সাইফুল লিখছে রুমার রসালো এক উপকণ্ঠের পাকানো অক্ষে বহু বৃক্ষ ছিল, অর্থাৎ তার এটা মুখস্থ হয়ে গেছে।
আমি আশা করি যে একবার দুইবার যদি তুমি মনে রাখো তাহলে এটা, আর যদি তোমার এটা মনে না থাকে, এই ক্লাসটি আমাদের ফেসবুক পেজে গ্রুপে দেওয়া থাকছে, তোমরা এটা আরও দেখে নিলে তোমাদের আরও মনে থাকবে। চলে আসি আমরা রুমা। রুমার রসালো, রুমা মানে কচি অংশ, রোমশ। রসালো যখনই আমার মনে পড়ে যাবে তখন আমার মনে পড়ে যাবে এ মিউসিলেসপূর্ণ রস থাকে। এক, ফুল একক, বৃহৎ, এটি আমার মনে পড়ে যাবে। উপ, মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। উপ কথাটা যখনই মনে পড়বে তখনই তোমার মনে পড়বে যে উপ দিয়ে একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ উপপত্র, এটি তোমার মনে পড়ে যাবে। কণ্ঠ, এর পরাগরেণু হচ্ছে কণ্টকিত। একইভাবে দলমণ্ডল হচ্ছে পাকানো বা টুইস্টেড, তোমার মনে পড়ে যাবে। অক্ষ, তোমার মনে পড়েই যাবে যে অমরাবিন্যাস অক্ষীয়। বহু, মনে পড়বে হচ্ছে পুংকেশর বহু। বৃক্ষ মানে হচ্ছে এর পরাগধানী হচ্ছে বৃক্কাকার। সিলো মানে হচ্ছে ক্যাপসিউল। এই 10টি বৈশিষ্ট্য তোমাদের দ্রুততম সময়ে যাতে তোমরা পারো সেই কারণে আমি এই লাইনটা তোমাদের করে দিয়েছি। তোমরা যদি চেষ্টা করো আশা করি তোমরা পারবে, আমার বিশ্বাস। এরই সাথে সাথে আমরা দুটো গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়লাম। এখন তোমরা দেখো এই গোত্রের উদ্ভিদগুলো, প্রধান প্রধান উদ্ভিদগুলো রয়েছে জবা, ঢেঁড়স, কার্পাস, কেনাপ্পাট, মেস্তাপাট, স্থলপদ্ম, বেরেলা, সাদা জবা ইত্যাদি উদ্ভিদ। তো এই উদ্ভিদগুলো থেকে তোমরা কয়েকটা বৈজ্ঞানিক নাম একটু তোমরা পড়ে নিবে, এটা আমি তোমাদেরকে আশা করব। একইভাবে আমি যে প্রধান উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম আমি তোমাদেরকে একটু তুলে ধরতে চাই, তোমরা একটু আলাদা করে এটা দেখে নাও। সেটা হচ্ছে যে জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। তো এখানে একটু মনে রাখবা, হিবিস্কাস হচ্ছে প্রথম অংশটি আর রোজা সাইনেন্সিস হচ্ছে দ্বিতীয় অংশটি, অর্থাৎ এটি কিন্তু ত্রিপদ নামকরণ নয়, এটা মনে রাখবে। কারণ এই বৈজ্ঞানিক নামটা তোমাকে অনেক জায়গায় লিখতে দিবে, এই কারণে এটি হচ্ছে জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ঢেঁড়স হচ্ছে অ্যাবেলমস্কাস এসকুলেন্টাস। কেনাপ মেস্তাপার্ট হচ্ছে হিবিস্কাস ক্যানাবিনাস। কার্পাসতুলা হচ্ছে গোসিফিয়াম হারবেশিয়াম। সিডা আরেকটা উদ্ভিদ আছে যার আরেকটা নাম হচ্ছে বেরেলা, সিডা কর্ডিফোলিয়া। মেস্তাপার্ট হচ্ছে হিবিস্কাস সাবডারিফা। এরকমভাবে তোমার প্রধান প্রধান উদ্ভিদ, তুমি প্রধান যেগুলো আমি বললাম সেগুলো মিলায়ে তুমি 4-5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম একটু শেখার চেষ্টা করবে। এটি একসাথে তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি ধীরে ধীরে সময় নিয়ে মুখস্থ করো, তাতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। যাই হোক, আমরা এই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নামগুলো আমরা শিখে নিব। একইভাবে আমরা এর পরের অংশে একটু কথাবার্তা বলি। এই পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, একইভাবে মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। যদি আমি এই ক্লাসের শেষের দিকে সময় পাই তো আমি নিজে এটি নিয়ে আলোচনা করব, আর যদি না পাই তো এটা তোমরা নিজেরা পড়ে নেবে। আমি তোমাদেরকে অবশ্যই বলি যে মনে করো যে বাঁশ আমাদের কি কাজে লাগে, পোয়েসি গোত্রের উদ্ভিদ। আমরা জানি যে বাঁশ ঘরের উপকরণ তৈরি করতে কাজে লাগে, একইভাবে গৃহ নির্মাণ এমনকি কাগজ তৈরিতে কাজে লাগে, এবং বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করতেও এটি কাজে লাগে। যেমন আমরা মনে করি ধান, এটা আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, এই ভাত আসে হচ্ছে ধান থেকে, আমরা জানি। এছাড়াই ধান থেকে আমরা চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আমরা এগুলো তৈরি করি। একইভাবে এই খড়গুলো আমরা গরুর খাদ্য বা গবাদি পশুর অন্যতম খাদ্য হিসেবে ব্যবহার করি। একইভাবে ধানের কুড়া থেকে আমরা হাঁস মুরগির খাদ্য এগুলোও কিন্তু আমরা তৈরি করি। তো এই কথাগুলো অনেক সহজ, এটা তোমরা একবার পড়লেই পারবে, এবং আমার বিশ্বাস যে তোমরা চেষ্টা করবে এবং এই অংশটুকু পড়ে নেবে। উল্লেখ্য এই অংশটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার প্রশ্ন আসে। ঠিক একইভাবে মালভেসি গোত্রের উদ্ভিদ গোত্র থেকে তোমরা পড়ে নিবে। আমরা জানি যে মালভেসি জবা, তো জবার কি গুরুত্ব আছে? জবা আমরা জানি যে বাগানে লাগানো হয়। বেসিক্যালি জবা ফুল হিসেবে সৌন্দর্য বৃদ্ধি করে, এটা যেমন সত্য কথা। একইভাবে জবা ফুলের রস মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে বলে এমন কথা শোনা যায়। তো এরকমভাবে তোমরা জবা ফুল রক্ত আমাশয় এবং অর্শরোগের একটি ভালো ঔষধ হিসেবে গুরুত্বপূর্ণ। তো এখানে যেগুলো গুণ আছে সেগুলো তোমরা একটু আলাদা করে পড়ে নেবে, এই অংশটুকু আমি আলাদা করে বলছি না। পোয়েসি মালভেসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। এবং আমি একটা প্রশ্ন এখানে রাখতে চাই এই অল্প একটু থেকে, যে পোয়েসি এবং মালভেসি গোত্রের মধ্যে কোনটি বেশি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? তো এই অংশটির উত্তর আমি শেষের দিকে দিব। আপাতত আমি এই অংশটুকু রেখে যাচ্ছি, আমি পরে সময় নিয়ে এটা কথা বলবো। এইবার আমরা চলে আসবো আরেকটি অংশ যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা যে দুটো গোত্র পড়লাম, এই দুটো গোত্র পড়তে যে কোন গোত্রটা, এই পোয়েসি এবং মালভেসি, কোন গোত্রটা
কি বৈশিষ্ট্য বহন করে, এই দুটি গোত্রের মধ্যে কি পার্থক্য আছে, এটি কিন্তু বোর্ড প্রশ্ন অনেকবার এসেছে। পোয়াসি এবং মালভেসি গোত্রের পার্থক্য। তা তোমরা আমার সাথে একটু খেয়াল করো যে এই দুটো গোত্র আমরা যতটুকু পড়া হলো তার মধ্যে দিয়ে আমরা পারি কিনা আমরা একটু চেষ্টা করি। আমরা জানি পোয়াসি গোত্রের স্বরূপ হচ্ছে সাধারণত বিরূপ, কিছু উদ্ভিদ আছে বৃক্ষ জাতীয়। আমরা একদম শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদকে বিরুৎ, গুল্ম, বৃক্ষ এই ভাগে ভাগ করা হয়। তো এখানে পোয়েসি গোত্রের স্বরূপ, এই পাশে আমরা যদি বলি পোয়েসি, এই পাশে আমরা যদি বলি মালভেসি, তাহলে এই পোয়েসি গোত্রের উদ্ভিদগুলো হচ্ছে কদাচিৎ বৃক্ষ, বেশিরভাগ হচ্ছে বিরুৎ। আর এই মালভেসিতে বিরুৎ, গুল্ম, বৃক্ষ সবই পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে মূল। এই পোয়েসি গোত্রের উদ্ভিদের মূল কেমন, আমরা একটু আগে বলেছিলাম এর মূল হচ্ছে গুচ্ছ মূল, আর এর মূল হচ্ছে আমরা বলেছিলাম প্রধান মূল। তাহলে এটি আমাদের জানা হয়ে গেল। ঠিক একইভাবে এর কাণ্ড, এর কাণ্ড আমরা বলেছিলাম নলাকার, আমরা কাণ্ড বলেছিলাম ফাঁপা, একটু আগে বলেছিলাম। এর কাণ্ড কিন্তু শাখান্বিত এবং কাষ্ঠল জাতীয়, মানে কাঠ দিয়ে গঠিত, কাষ্ঠল জাতীয়। একইভাবে পাতা, এর পাতায় আমরা দেখেছিলাম লিগিউল থাকে। এই পোয়েসি গোত্রের পাতায় লিগিউল থাকে। অবশ্যই এই মালভেসি গোত্রের পাতায় আমরা বলছিলাম উপপত্র থাকে। একটু আগে আমরা সবগুলোই এখনই পড়ে ফেলেছি। এর পুষ্প আমরা বলেছিলাম যে ট্রাইমেরাস, আর এই মালভেসি গোত্রের পুষ্প হচ্ছে পেন্টামেরাস। আমি এই যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটি কথা কিন্তু তোমাদেরকে আমি আলাদা করে শিখিয়েছি, ফলে এই কথাগুলো পারতে তোমাদের খুব বেশি অসুবিধা হবে বলে আমি মনে করছি না। এর পুং স্তবক বা পুং কেশর আমরা বলছিলাম 2টি আবর্তে 3 + 3 6টি, আর এর পুং কেশর আমরা বলছিলাম অসংখ্য। তো এটি আমাদের কিন্তু শেখা জিনিস। এর স্ত্রী স্তবক অর্থাৎ এর যে গর্ভপত্র আমরা বলেছিলাম একটি, এর হচ্ছে 5টি অংশে বিভক্ত, এটা আমরা পড়েছিলাম। গর্ভপত্র হচ্ছে এর 5টি, আর এর অমরাবিন্যাস একটু আগে আমরা বলেছি, এর অমরাবিন্যাস হচ্ছে মূলীয়, অবশ্যই এর অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। তা আমরা একবার একটু আলোচনা করে নিলাম, আমি একটু তোমাদেরকে আরেকবার একটু রিপিট করি, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে স্বরূপ, এর হচ্ছে বিরুৎ, এ মোটামুটিভাবে একটু বিরুৎ, গুল্ম, বৃক্ষ, অর্থাৎ এই মালভেসি গোত্রের সমস্ত রকমের উদ্ভিদ আছে। এর মূল হচ্ছে গুচ্ছমূল, এর মূল হচ্ছে প্রধান মূল, এর কাণ্ড হচ্ছে নলাকার, এর কাণ্ড হচ্ছে শাখান্বিত এবং কাষ্ঠল, এর পাতা হচ্ছে লিগিউলযুক্ত বা এর পাতায় বেসিক্যালি সমান্তরাল শিরাবিন্যাস থাকে, এর জালিকাকার, অবশ্যই এর উপপত্র আছে। এর ফুল হচ্ছে ট্রাইমেরাস, আমরা বলেছিলাম যে ট্রাইমেরাস মানে 3 বা 3-এর গুণিতক সংখ্যায় পুষ্পপত্রগুলো থাকবে। আর এর হচ্ছে উপপত্র, এর ফুল হচ্ছে পেন্টামেরাস, অর্থাৎ 5 বা 5-এর গুণিতক আসবে। এর পুংের স্তবক হচ্ছে 6টি, এর হচ্ছে অসংখ্য। পুং কেশর, এর হচ্ছে 6টি, এর হচ্ছে অসংখ্য। এর স্ত্রী স্তবক বা গর্ভপত্র, যে কোনো এক স্ত্রী স্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় একটি গর্ভপত্র। এর গর্ভপত্র হচ্ছে একটি, এর হচ্ছে 5টি। এর অমরাবিন্যাস মূলীয়, এর অমরাবিন্যাস অক্ষীয়। অর্থাৎ এই পার্থক্য এবং দুটো গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা যতগুলো বিষয় শিখলাম, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তা আমাদের অনেক সহজ হয়ে যাবে আমাদের এই দুটো জায়গা থেকে অ্যান্সার করা। এবং আশা করি যে তোমরা এটা চেষ্টা করলে অবশ্যই পারবে, এবং কোনো অংশ যাতে বাদ না থাকে, নিখুঁত এবং নির্ভেজালভাবে তোমরা পারবে, এই চেষ্টাটুকু তোমরা করবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও বোর্ড পরীক্ষায় অনেকবারই আসছে। যাই হোক, আমরা আরও একটা টপিক শেষ করলাম যে পোয়েসি এবং মালভেসি গোত্রের যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা একটু আলোচনা করলাম। একইভাবে আমরা একটু আগে বলেছিলাম যে পোয়েসি গোত্র হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। একইভাবে মালভেসি গোত্রের উদ্ভিদগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো আমরা একটু চেষ্টা করব যে এই একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের কি কি পার্থক্য রয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব, এবং আশা করি তোমাদের এটা অনেক বেশি কাজে লাগবে। এই অংশটুকু যখন ভাইবা ধরবে,
বা তোমার উদ্দীপকের তথ্য হিসেবে এটি তোমাদের কাজে লাগবে। যেরকম একবীজপত্রী উদ্ভিদের স্বরূপ, একবীজপত্রীর অধিকাংশ হচ্ছে বিরুৎ, এর অধিকাংশ হচ্ছে বিরুৎ, আর দ্বিবীজপত্রী হচ্ছে সবই হতে পারে, বিরুৎ, গুল্ম, বৃক্ষ, সব রকমের হতে পারে। এরপরে আমরা চলে যাই মূল। একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন? এর মূল হচ্ছে অস্থানিক বা গুচ্ছমূল। ঠিক দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব মূলগুলোই হচ্ছে প্রধান মূল। তাহলে এই প্রধান মূল, অস্থানিক মূল, এটি দেখে কিন্তু বলা যায় যে এটি একবীজপত্রী উদ্ভিদ না দ্বিবীজপত্রী উদ্ভিদ। পাতার শিরাবিন্যাস, একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। একইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তোমার একটা পাতা দিয়ে বলা হলো যে এই উদ্ভিদটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এটি তুমি ব্যাখ্যা করো, তাহলে তুমি নিজের মতো করে তুমি ব্যাখ্যা করতে পারবে। যে সমান্তরাল শিরাবিন্যাস দেখলে অবশ্যই বলে দিবে যে এটি একবীজপত্রী, আর জালিকাকার দেখলে দ্বিবীজপত্রী। যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমাদের উপরের ক্লাসে আমরা অনার্সে যখন পড়ালেখা করব তখন আমরা জানব। পত্রমূল, পত্রমূল হচ্ছে কাণ্ডবেষ্টক, কাণ্ডবেষ্টক, আর এর পত্রমূল হচ্ছে কাণ্ডবেষ্টক নয়, এটা হচ্ছে নয়। এর পুষ্প আমরা একটু আগে বলেছিলাম যে পুষ্প হচ্ছে ট্রাইমেরাস, আর এর হচ্ছে টেট্রা এবং পেন্টামেরাস হয়ে থাকে। এর হচ্ছে টেট্রা এবং পেন্টামেরাস। একইভাবে বীজপত্রের সংখ্যা এখানে হচ্ছে একটি, এখানে বীজপত্রের সংখ্যা হচ্ছে দুইটি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা বলতে চাই না, তোমরা একটু আলোচনা করে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, তোমরা এটা পড়ে নিবে আশা করি। এই যে অংশগুলো আমি পড়াচ্ছি, আমি একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়াচ্ছি, তোমরা এই জায়গাটুকু একটু যত্ন করবে, দেখবে যে তোমার নিশ্চয়ই এই অংশ থেকে কোনো প্রশ্ন তোমার আর অজানা থাকবে না, সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এইবার আমি চলে আসি এরপরে আরেকটা টপিক পড়ব, যে আমরা এই অধ্যায় যখন শুরু করেছিলাম তখন আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমরা ওই সময় ব্যাখ্যা করি নাই। আমি বলেছিলাম যে এগুলো আমরা পরে এক সময় করে নিব, তাই সেই জায়গা এখন চলে এসেছে। তো আমি বলি, তোমাদেরকে একটু বলি যে আমি এখন খুব সাহস নিয়ে বলতে পারি যে অনেকের কাছে, তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো, অনেকের কাছে আমি যখন জিজ্ঞেস করব যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বলো, তোমরা 2-3টা বৈশিষ্ট্য বলবে, তারপরে যাবে আটকে। এমনকি গত বছরের আগের বছর এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছিল যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখো, তো 2-1টা পরে তোমরা আটকে যাবে। তো আমি চাই যে এই বৈশিষ্ট্যগুলো তোমরা যাতে না আটকাও, এবং অবশ্যই আমি এই বৈশিষ্ট্যগুলো তোমাকে ধরে ধরে বুঝাই দিতে চাই। কারণ এই বৈশিষ্ট্যগুলো শুধু মুখস্থ করলে হয় না, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তোমাদের জানার দরকার রয়েছে বলে আমি মনে করি। এখন আমরা চলে আসি, এর প্রধান দেহ স্পোরোফাইটিক। আমার একটা প্রশ্ন, এই স্পোরোফাইটিক কে কে জানো? আমাকে একটু এসএমএস করো তো, আমাকে একটু কমেন্ট করো যে স্পোরোফাইটিক কথা কে কে জানো। স্পোরোফাইটিক হচ্ছে যে আমরা জানি যে উদ্ভিদের কোনো জীবের জীবনচক্রে দুটো অবস্থা থাকে, একটা হ্যাপ্লয়েড অবস্থা, একটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা। কথাটা ভালো করে খেয়াল করো। কোনো উদ্ভিদের হ্যাপ্লয়েড দশা দেখে যদি প্রধান দেহ গঠন করে তখন সেটাকে বলা হয় গ্যামেটোফাইটিক দেহ, গ্যামেটোফাইটিক। একইভাবে কোনো উদ্ভিদের এই ডিপ্লয়েড দশা থেকে যদি প্রধান দেহ গঠন করে তাহলে সেটাকে বলা হয় স্পোরোফাইটিক। আমি আমাদের কথা বলি, একটা মানুষের কথা বলি। মানুষের ক্ষেত্রে যদিও স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক কথাটা আসবে না, কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আসবে। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে হাত পা চোখ নাক কান মুখ প্রজনন অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডিপ্লয়েড কোষ দিয়ে গঠিত। একইভাবে শুধুমাত্র আমাদের শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় সেটি শুধু হ্যাপ্লয়েড। এবার আমি এই ঘটনাটা উদ্ভিদের ক্ষেত্রে চলে আসি। একটা আম গাছের কথা যদি তুমি চিন্তা করো, তার মূল কাণ্ড পাতা ফুল ফল এই সমস্ত অংশটাই হচ্ছে এই ডিপ্লয়েড কোষ দ্বারা গঠিত, এবং এর শুধুমাত্র এর যে
শুধুমাত্র এর যে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যেখানে সৃষ্টি হয় সেটি হচ্ছে হ্যাপ্লয়েড। তো অবশ্যই তুমি নিশ্চয়ই বলতে পারবা যে একটা উদ্ভিদের মূল কাণ্ড পাতা হচ্ছে প্রধান অংশ, আর বাকি যে ফুলের যে অন্য অংশ যে হ্যাপ্লয়েড অংশ আছে সেটি হচ্ছে এর গৌণ অংশ। তাহলে এই যে অংশটা প্রধান অংশ গঠন করে সেটি হচ্ছে স্পোরোফাইটিক, আর যেটি হ্যাপ্লয়েড দশা যদি প্রধান অংশ গঠন করে গ্যামেটোফাইটিক। আমি তোমাদেরকে বলি হ্যাপ্লয়েড হচ্ছে ব্রায়োফাইটার প্রধান দেহ হচ্ছে গ্যামেটোফাইটিক, আর এই নগ্নবীজী উদ্ভিদের প্রধান দেহ স্পোরোফাইটিক। এখন আমি এই একটা বৈশিষ্ট্য নিয়ে এতগুলো কথা বললাম, এই কথাগুলো তোমার শোনার দরকার আছে, এই কথাগুলো তোমার জানার দরকার আছে। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ। কোনো উদ্ভিদে যদি রেণু যদি দুই রকমের হয়, একটি বড় একটি ছোট হতে পারে, অর্থাৎ দুই রকমের যদি হয় তখন সেটাকে বলা হয় অসম রেণুপ্রসূ। অসম মানে সমান নয়, রেণু মানে স্পোর বা রেণু ক্ষুদ্র অংশ, আর প্রসূ মানে সৃষ্টি করে। এদের ফুল থাকে না, তবে মাইক্রো এবং মেগা স্পোরোফিল থাকে। এখন এই স্পোরোফিল কথাটা হচ্ছে অপরিচিত কথা। আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে একটি পাতায় যদি স্পোর সৃষ্টি হয়, অর্থাৎ এমন একটি অংশ যার মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়, যদি এরকম থাকে তখন সেটাকে বলে, সেই পাতাকে বলা হয় স্পোরোফিল। আর স্পোরোফিল যদি পুরুষ স্পোর ধারণ করে, পুং স্পোর ধারণ করে, সেটাকে বলা হয় মাইক্রো স্পোরোফিল, আর যদি স্ত্রী স্পোর ধারণ করে সেটাকে বলা হয় মেগারা স্পোরোফিল। এদের ফুল থাকে না, কিন্তু এই সদৃশ্য অংশ মাইক্রো এবং মেগা স্পোরোফিল থাকে। স্পোরোফিলগুলো স্ট্রোবিলাস গঠন করে। এই স্পোরোফিলগুলো একত্রিত হয়ে, আমরা যেরকম ভুট্টার দানা দিয়ে, মনে করো ভুট্টার দানার যে কোনো একটা দানাকে তো যদি তুমি একটা স্পোরোফিল ধরো, তাহলে এই সমস্ত দানাগুলো একত্রিত হয়ে যে মোচাকৃতির যে একটা বিশালাকৃতির যে গঠন তৈরি করছে, এই নগ্নবীজী উদ্ভিদে এরকম গঠন দেখা যায়। সেই গঠনগুলোকে বলা হয় স্ট্রোবিলাস বা কোন। যদিও এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনার সুযোগ আছে, তো আমি শুধু সংক্ষেপে তোমাদেরকে বলছি। এদের গর্ভাশয়, গর্ভতণ্ড, গর্ভমুণ্ড নেই। আমরা জানি এই উদ্ভিদটাকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এই নগ্নবীজী উদ্ভিদ কেন বলা হয়? কারণ এই ফুলের কোনো গর্ভাশয় থাকে না। আমরা জানি গর্ভাশয় উদ্ভিদের পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়, আর ফলের মধ্যে বীজটা থাকে, অর্থাৎ এটা আবৃত হয়ে যায়। যেহেতু এদের গর্ভাশয় নাই, ডিম্বকগুলো মুক্ত অবস্থায় থাকে, পরের বৈশিষ্ট্য ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, সেহেতু এর বীজটা হচ্ছে উন্মুক্ত অবস্থায় থাকে। এই কারণে এই উদ্ভিদগুলোকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। গর্ভাশয় না থাকার কারণে কোনো ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলেই বীজ নগ্ন অবস্থায় থাকে, এই কারণে এটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম বলা হয়। এদের দ্বিনিষেক ঘটে না। এই দ্বিনিষেক কথাটা তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এদের দ্বিনিষেক ঘটে না, এটি কেমন, তো একটু তোমরা মনোযোগ দাও। আমরা জানি যে প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে নিষেক। এখন এই দ্বিনিষেক কথাটা উদ্ভিদের ক্ষেত্রে দারুণভাবে প্রযোজ্য। আমি যদি এটা একটা ভ্রূণথলি আঁকি, তো ভ্রূণথলির অংশ, যদিও এটা দশম অধ্যায় তোমরা শিখবে, তারপর আমি একটু কনসেপ্ট তোমাদের তৈরি করি যে এর এই অংশটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস, এই অংশটাকে বলা হয় ডিম্বাণু। এর একটা পুং গ্যামেট, যদি তোমাদেরকে আরও একটু বলি যে শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি নিষেক প্রক্রিয়ায় সবসময় একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু অংশগ্রহণ করে, কিন্তু এই ব্যতিক্রম হচ্ছে এই আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এখানে দুটো শুক্রাণু বা দুটো পুং গ্যামেট, যদিও এই পুং গ্যামেটটা নিশ্চল থাকে, এর পুং গ্যামেট নিশ্চল পুং গ্যামেট, এই দুটি পুং গ্যামেট একটি এই ডিম্বাণুর সাথে ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে 2n + n = 3n এবং একটি ডিম্বাণুর সাথে n + n = 2n মিলিত হয়। অর্থাৎ একই সময়ে একই সাথে দুটি পুং গ্যামেট একটি ডিম্বাণুর সাথে একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই কারণে এদের এই নিষেক প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক। তো এদের দ্বিনিষেক ঘটে না। এদের দ্বিনিষেক যেহেতু ঘটে না, সেহেতু এদের এন্ডোস্পার্ম যেটা, এই অংশটা যেহেতু এই অংশটা এর ট্রিপ্লয়েড, এই নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটি হ্যাপ্লয়েড থাকে এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। তোমরা নিশ্চয়ই পূর্বের
ক্লাসে তোমরা পড়ে এসেছো যে জাইলেমের কয়েকটি উপাদান আছে, ফ্লোয়েমের কয়েকটি উপাদান আছে। জাইলেমের যে অন্যতম উপাদান ভেসেল, ফ্লোয়েমের অন্যতম উপাদান সঙ্গীকোষ, এটি এই নগ্নবীজি উদ্ভিদে থাকে না। এটি একটা গুরুত্বপূর্ণ একটা অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, কেউ কেউ বলেছে যে ইফিডরা ব্যতীত, ভালো কথা, বই পড়ছো, এটা খুব খুব পজিটিভ বিষয়। এরকমভাবে একটু খেয়াল করলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। দু একটা ব্যতিক্রম। এইবার হচ্ছে জীবনচক্রে অসম আকৃতির যৌনুক্রম। একটু আগে আমরা বলেছিলাম যে কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশা থাকে। এই ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা সবসময় পর্যায়ক্রমে আবর্তিত হয়। কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয়ে থাকে যৌনুক্রম। তা এই আবৃতবীজি নগ্নবীজি উদ্ভিদে এই অসম আকৃতির যৌনুক্রম থাকে। তো আমি বৈশিষ্ট্যগুলো একটু চেষ্টা করলাম তোমাদেরকে ধরে ধরে একটু দেখানোর, যদি তোমাদের কাজে লাগে সেটা আমার জন্য অনেক ভালো। যেমন উদাহরণ আছে সাইকাস, আমরা নাম শুনেছি, পাইনাস, নিটাম। তো এই অংশটুকু তোমরা আলাদা করে একটু পড়ে নেবে, কমপক্ষে 5-7টা বৈশিষ্ট্য যাতে তোমাদের মনে থাকে। এবং অবশ্যই এই অংশ থেকে যেমন সিকিউ আসে, একইভাবে এর প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে এমসিকিউ এর তথ্য থাকবে। এই কারণে এটি ভালো করে পড়ে যেতে হবে। একটি নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে সাইকাস। তো সাইকাস সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে আবাস, গঠন, জনন, শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব। তা আমি এই অংশটুকু তোমাদের আগামী ক্লাসে, আমি যেহেতু এই চ্যাপ্টার শেষ করছি, আগামী ক্লাসে তোমাদেরকে HW হিসেবে দিলাম। আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে থাকো, নিজেরা বাসায় যদি পড়ে থাকো তা উত্তর দেবে। আমি তোমাদেরকে জানিয়ে রাখি পরবর্তী চ্যাপ্টারে অন্য আরেকটা চ্যাপ্টার নতুন করে শুরু করব পরবর্তী ক্লাসে। তা যাই হোক, এই অংশটুকু তোমরা আলাদা করে একটু হোমওয়ার্ক হিসেবে তোমরা পড়ে নিবে, তাহলে সুবিধা হবে। এরপরে আমরা চলে যাব আবৃতবীজি উদ্ভিদ। তো নিশ্চয়ই তোমরা একটু বিরক্ত হয়ে উঠেছো, কারণ এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার জন্য একটু কষ্টকর। তারপরে আমরা চেষ্টা করছি যে যেহেতু এই অংশগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, সেহেতু প্রত্যেকটা অংশ তোমাদের যাতে মিস না হয়, এই কথাগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি একটু হলেও পারবে, আশা করি, এই বিশ্বাস আমার রয়েছে। এবার আমরা চলে আসি আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজি উদ্ভিদের প্রধান দেহ হচ্ছে স্পোরোফাইট, অলরেডি ডান, এটি আমরা পড়েছি। উন্নত পরিবহন টিস্যু থাকে। আমরা বলেছিলাম নগ্নবীজি উদ্ভিদে জাইলেমে, ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ নাই। এদের কিন্তু তেমনটি নয়, এদের একদম সমস্ত উপাদানগুলো থাকে, অর্থাৎ এদের উন্নত পরিবহন টিস্যু রয়েছে। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এদের থাকে। এদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড সবগুলোই উপস্থিত থাকে। আর এদের গর্ভাশয়ে ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে, এবং যেহেতু এদের গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে এবং গর্ভাশয় পরবর্তীতে ফলে পরিণত হয়, ফলে বীজটা আবৃত হয়ে যায়, ফল দ্বারা আবৃত হয়ে যায়, ফলের বাহ্যিক অংশ দ্বারা আবৃত হয়ে যায়। এই কারণে বীজটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। শুক্রাণু ফ্লাজেলাবিহীন। একইভাবে এদের দ্বিনিষেক ঘটে। আমরা আগে বলেছিলাম যে এদের দ্বিনিষেক ঘটে না, কিন্তু এখানে দ্বিনিষেক ঘটে। এদের আর্কিগোনিয়া বলে আলাদা একটা অংশ সৃষ্টি হয় না। নগ্নবীজি উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এদের জাইলেমে, ভেসেল এবং সঙ্গীকোষ থাকে, আমরা আগে বলেছি একটু আগে। আর বীজে 1-2টি বীজপত্র থাকে, যদিও কোনো কোনো সময় এর ব্যতিক্রমী ঘটে, তবে বেসিক্যালি 1 বা 2টি বীজপত্র থাকে। এই বীজপত্রের ভিত্তিতে এদেরকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী হিসেবে আলাদা করা হয়। এর গ্যামেটোফাইট সম্পূর্ণ এবং পরনির্ভর। জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। এই কথাগুলো আমি আলোচনা করেছি, এই কথাগুলো তোমরা নিশ্চয়ই পারবে। এই কথাগুলো তোমরা আবারও ভালো করে একটু পড়ে নেবে, আমি বেশি সময় নেব না। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এটিও বোর্ড পরীক্ষায় এসেছে, আমরা একটু খেয়াল করি। নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না, আবৃতবীজি উদ্ভিদে থাকে। এই পাশে আমরা যদি নগ্নবীজি রাখি, এই পাশে আমরা যদি আবৃতবীজি চিন্তা করি, তাহলে এর গর্ভাশয়, গর্ভমুণ্ড থাকে না, এর হচ্ছে থাকে। এর ফল সৃষ্টি হয় না, এর ফল সৃষ্টি হয়। এর বীজ হচ্ছে অনাবৃত অবস্থায় থাকে, এর বীজ আবৃত অবস্থায় থাকে। এর আর্কিগোনিয়া, একটু আগে আমরা বলেছি যে নগ্নবীজি উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এর আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। এর দ্বিনিষেক ঘটে না, এর হচ্ছে দ্বিনিষেক ঘটে। এর শস্য হচ্ছে, আমরা বলেছিলাম, হ্যাপ্লয়েড। এর শস্য হচ্ছে ট্রিপ্লয়েড।
এই প্রত্যেকটা কথাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা কথা এমসিকিউ এর তথ্য বা পরীক্ষায় আসতে পারে। এর ভেসেল এবং সঙ্গী কোষ এর হচ্ছে থাকে না, এর হচ্ছে ভেসেলের সঙ্গী কোষ থাকে, এর বহু ভৃণ বীজতা এর দেখা যায়, এর হচ্ছে এটি দেখা যায় না। মোটামুটি এটি তোমরা তোমাদের মতো করে পড়ে নিবে। এটা আরেকবার আমি যেহেতু সমস্ত আলোচনাগুলো আগে করেছি, সেহেতু আশা করি এই অংশগুলো তোমাদের পারা উচিত বলে আমি মনে করি। এরই সাথে সাথে আমাদের এই অধ্যায়ের প্রধান আলোচনাগুলো শেষ হয়ে গেল। আমরা শেষের দিকে চলে আসছি, প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যে এই অধ্যায়টি আমি যে তোমাদেরকে পড়ালাম, তোমরা এরপরে তোমাদের কয়েকটা কাজ রয়েছে। কাজগুলো হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়ে এর যতগুলো বোর্ড কোশ্চেন এমসিকিউ এসেছে সেই বোর্ডের এমসিকিউগুলো পড়ে ফেলবা। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে যেভাবে আমি লেকচার নোটগুলো দিয়ে দিব, তোমরা ওগুলো দেখে দেখে কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো একটু যত্ন করে পড়ে নিবে। আমি মনে করি যে তোমরা এখন বাসায় একটু অলস সময় কাটাচ্ছ, আমরা নানাবিধ চিন্তায় আমাদের বাসায় আছি। আমরা এই সময় আমরা একটু চিন্তা দূর করার জন্য আমরা একটু পড়াশুনো করি। যারা এই অধ্যায়ে দুর্বলতা যাদের রয়েছে, ফার্স্ট ইয়ার যারা নতুন করে শিখছো, সেকেন্ড ইয়ারে যাদের দুর্বলতা রয়েছে, তারা এই সময়ের মধ্যে আবার ঠিক করে নেবে বলে আমি আশা করি। একই সাথে তোমরা যেটা করবে যে এই অধ্যায় থেকে যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে সমস্ত বোর্ড প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তোমরা একটু দেখে নিবে। সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো আমি যে টপিকগুলো পড়ালাম, এই টপিকগুলো পড়ানোর পরে তোমরা যেখান থেকে যেভাবে প্রশ্ন আসে সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি কোনো জায়গা বাদ রাখি নাই। এইবার আমরা চলবো যে সৃজনশীল, আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখব যে কয়টা সৃজনশীল আমরা পারি, কয়টা পারি না। আমরা একটু তোমাদেরকে একটু প্র্যাকটিস করায় দিতে চাই। দেখো, দিনা, এটি একটি বোর্ড প্রশ্ন, কোনো একটা বোর্ডে এটি এসেছে। দিনা এ এবং বি নামক দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করলো। এ তে বৃক্কাকার পরাগধেনু। আমরা একটা টিপস বলেছিলাম যে বহু বৃক্ষ থাকে, ওই বৃক্কাকার অর্থাৎ মালভেসি গোত্র তুমি পেয়ে গেলে। বিতে পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে, এটা হচ্ছে আমরা পোয়েসি গোত্রের একটা উদ্ভিদ। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে শনাক্তকারী বৈশিষ্ট্য খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তার কারণটা হচ্ছে এই যে দেখো উদ্দীপকে চলে আসছে। তো রেণুপত্র কি? রেণুপত্র মানে হচ্ছে, এটি একটি বোর্ড প্রশ্ন। রেণুপত্র মানে আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, স্পোরোফিল। স্পোরোফিল মানে যে পাতায় স্পোর তৈরি হয় সেটিকে বলা হয় স্পোরোফিল, সেটি বাংলায় বলা হয় রেণুপত্র। জীবন্ত জীবাশ্ম কি? তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে পড়াই নাই, এটা তোমরা পড়ে নিবে। সেটা হচ্ছে যে আমি খুব সংক্ষেপে এক লাইনে একটু বলি যে কোনো উদ্ভিদ তার বংশধর সব মারা গেছে, একটা সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, জীবাশ্মে পরিণত হয়েছে, কিন্তু বর্তমানে কিছু কিছু উদ্ভিদ পৃথিবীতে এখনও টিকে আছে। ওই যে উদ্ভিদটা পৃথিবীতে টিকে আছে সেই উদ্ভিদটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এমন একটি উদাহরণ হচ্ছে সাইকাস, যেটিকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তো এই প্রশ্নটা তোমরা খুব আলাদা করে পড়ে নিবে, কারণ এটা অনেকবার আসবে। সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, কোনো তথ্য যেন মিস না হয় এমনটিভাবে তোমরা পড়ে নিবে। উদ্দীপকে বি উল্লেখিত ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো। বি মানে হচ্ছে আমরা এখানে দেখলাম পোয়েসি গোত্র, সেই পোয়েসি গোত্রের পুষ্প প্রতীক অঙ্কন করবে। অথবা যেহেতু এখানে বলেছে দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করো, সেহেতু তুমি বলতে পারো এখানে একটি উদ্ভিদ, সেটি হতে পারে ধান, এবং সেটি পোয়েসি গোত্রের উদ্ভিদ, তার পুষ্প প্রতীক অঙ্কন করবে। এটি আমি পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম সংক্ষেপে। উদ্দীপকে এ গোত্রের উদ্ভিদসমূহ মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এ গোত্রের উদ্ভিদ মানে মালভেসি গোত্রের উদ্ভিদ মানব জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা শুরুতেই বলেছিলাম যে এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, তোমার এই গোত্রের অর্থনৈতিক গুরুত্বগুলো তোমাকে পড়তে হবে। এই প্রশ্নের উত্তর তুমি এখান থেকে দিতে পারবে, বিস্তারিত পড়ে নেবে ওখান থেকে। একইভাবে আমরা পরের প্রশ্নে চলে আসি। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে এইবার আমরা চলে আসি যে পরের প্রশ্ন, গ্রুপ এম। এই প্রশ্নগুলো সবই বোর্ড প্রশ্ন। আমি কিন্তু বোর্ড প্রশ্নটাকে একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি। একটা অরাইজে ছাঁটাই বা যেটা বৈজ্ঞানিক নাম কেন লাগে আমি বলেছিলাম, যেরকম ধানের বৈজ্ঞানিক নাম, গমের বৈজ্ঞানিক নাম। এখানে আছে হচ্ছে হিবিস্কাস, মানে হচ্ছে জবার বৈজ্ঞানিক নাম, এখানে হচ্ছে তুলা, গসিফিয়াম। তাহলে আমরা বুঝতে পারছি উপরে যে গোত্র গ্রুপটা আছে সেটা হচ্ছে পোয়েসি। একইভাবে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে মালভেসি। তার মানে আমাদের এই দুটো গোত্রের উদ্ভিদ আমাদের এখানে আছে।
গ্রুপ দুটো হচ্ছে, একটা পোয়েসির গ্রুপ, একটা হচ্ছে মালভেসির গ্রুপ। উপবৃত্তি কি, এটি তোমরা নিশ্চয়ই পারবে। নগ্নবীজি উদ্ভিদকে বীজ অনাবৃত থাকে কেন? এই উত্তরটা আমি একটু আগে পড়িয়েছি যে নগ্নবীজি উদ্ভিদে কোনো গর্ভাশয় থাকে না, ডিম্বকটা উন্মুক্ত অবস্থায় থাকে। আর গর্ভাশয় যেহেতু থাকে না, সেহেতু আমাদের যে বুঝতে হবে যে গর্ভাশয় না থাকলে বীজটা অনাবৃত অবস্থায় থাকে বা উন্মুক্ত অবস্থায় থাকে। সেখান থেকে এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে। গ্রুপ এন গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, তো এন আমরা জানি মালভেসি গোত্র। তো এখানে তোমাদেরকে একটু বলি, এই অংশটুকু অত্যন্ত সহজ, কারণ তুমি এন যখন তুমি এখানে মালভেসি কথাটা লিখতে পারবে নির্ভুলভাবে, তুমি 1 মার্কস পাবে। বাকিটা তুমি কয়েকটা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারবে, কারণ আমি তোমাদের টেকনিক দিয়ে দিয়েছি, তোমরা দেখে আশা করি পারবে। এম এম গ্রুপের গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। এম গ্রুপ মানে হচ্ছে পোয়েসি গ্রুপ। তাহলে তোমরা এই দুটো প্রশ্ন থেকে একটা জিনিস একটু খেয়াল করলে যে পুষ্প প্রতীক পরীক্ষায় আসে, তারপরে অর্থনৈতিক গুরুত্ব আসে, এবং দুটোতেই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে। এই অংশটুকু ভালো করে একটু পড়ে নিবে। এরপরে আমরা চলে যাব আরও দুটো কোশ্চেন, এই সাথে সাথে আমরা শেষ করে দিব, শেষের দিকে আমরা চলে আসি। হ্যাঁ, তোমরা ধৈর্য সহকারে যে কয়জন হোক তোমরা এখানে আছো তাদের জন্য ধন্যবাদ। আর আশা করব যারা নাই ক্লাসে, যারা নাই তারা পরবর্তীতে এই ভিডিওটা, এই 3টা ভিডিও একসাথে দেখে নিলে আমার মনে হয় এই অধ্যায়ে তোমাদের কাজে লাগবে। শিক্ষক মহোদয় ব্যবহারিক ক্লাসে 2 প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য দেখালেন। 1 প্রকার উদ্ভিদের বীজ অনাবৃত, বুঝে ফেলেছি বীজ অনাবৃত নগ্নবীজি। অন্য প্রকার উদ্ভিদে বীজ আবৃত, এটিও বোর্ড পরীক্ষায় আসছে। একই সাথে আমি তোমাদেরকে একটু বলতে চাই, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে, এই প্রশ্নগুলো পারলে কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তরও তুমি পারবে। ঢেঁড়স কোন গোত্র? অলরেডি বুঝে ফেলেছো, মালবেশি। স্পাইকলেট বলতে কি বুঝো? আমরা জানি পোয়েসি গোত্রের পুষ্পমঞ্জুরি হচ্ছে স্পাইকলেট। এর গঠনটা একটা চিত্র যেভাবে হোক তুমি একটু সংক্ষেপে লিখে দিবে। প্রথম প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথম প্রকার উদ্ভিদ, অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম প্রথম প্রকার উদ্ভিদ হচ্ছে বীজ অনাবৃত, অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। যেহেতু এটি একটি বোর্ড প্রশ্ন, তা আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে এই নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য যদি তুমি না পারো, মিনিমাম 5টা বৈশিষ্ট্য যদি তুমি না পারো, তাহলে তোমাকে একটু বিপদে পড়তে হবে। তা আমরা যাতে বিপদে না পড়ি অবশ্যই এটা শিখে নেব, এই কারণে আমি তোমাদেরকে দেখালাম। দ্বিতীয় প্রকারের উদ্ভিদসমূহ উন্নত ধরনের বিশ্লেষণ করো। এখন অবশ্যই আমরা জানি নগ্নবীজি উদ্ভিদ থেকে আবৃতবীজি উদ্ভিদ উন্নত। এখন কোন বৈশিষ্ট্য দিয়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে কোনটা উন্নত ধরনের। আমি শুধু একটা বৈশিষ্ট্য বলি, যেমনটি বলি যে নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের থাকে। এরকমভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে তোমরা বলতে পারবে যে এই উদ্ভিদগুলো গুরুত্বপূর্ণ। ফলে এই প্রশ্নটা অ্যান্সার করতে গেলেও তোমার আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য জানা দরকার আছে। এই কারণে আমি এটা তোমাদের শেখালাম, এটিও একটি বোর্ড প্রশ্ন। এখন আমি চলে যাব যে এই অধ্যায় সম্পর্কে আমি একদম সংক্ষেপে তোমাদের একটু কথা বলতে চাই যে এই অধ্যায় কেন পড়ব, কী জন্য পড়া লাগবে। তো আমি আগে বলেছি যে এটি ব্যবহারিকের জন্য। একইভাবে এই অধ্যায়টি যেহেতু এর একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, সেহেতু এই অধ্যায়টি থেকে কিন্তু অনেক বোর্ড প্রশ্ন আসে, একইভাবে অসংখ্য MCQ আসে। তো আমরা এই অধ্যায় থেকে সবশেষ যা শিখলাম সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ আমরা শিখলাম একটু আগে। সাইকাস এর গঠন, জনন, অর্থনৈতিক গুরুত্ব, এটি আমি তোমাদের HW হিসেবে দিলাম। আবৃতবীজি উদ্ভিদের গোত্রের বর্ণনা করতে গেলে অনেক বিষয় তোমাদের শিখতে হয়। সেই বিষয়গুলো আমি মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, আমি শিরোনামে আলাদা আলাদা করে পড়েছি, তুমি এগুলো পড়ে নিবে। এটা পড়তে হয়েছে। একইভাবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটা। দেখো, পুষ্প সংকেত লিখে তুমি যদি ব্যাখ্যা করতে পারো, পুষ্প প্রতীক লিখে যদি তুমি ব্যাখ্যা করতে পারো, একইভাবে শনাক্তকারী বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শিখালাম। অর্থনৈতিক গুরুত্ব কম বেশি লেখা যায়, তোমরা পারবে। কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তুলনা পার্থক্য পড়লে এই চ্যাপ্টার শেষ। অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু প্রধান প্রশ্ন কিন্তু 4-5টা প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো আলাদা করে তোমরা পড়ো, তা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো আমি তোমাদের শেষে চলে আসছি, ক্লাসের শেষে। তো আমি তোমাদেরকে বলতে চাই, যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমি বলতে চাই যে আমরা একটা দুর্বিষহ সময় কাটাচ্ছি, আমরা সবাই ঘরে থাকবো, আমরা সবাই মনোবল ধরে রাখার চেষ্টা করব
আমরা ঘরে বসে ছোটোখাটো কাজ করার চেষ্টা করব, পড়াশুনোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের মা বাবাকে সহযোগিতা করার চেষ্টা করব, তাহলে দেখবে আমাদের সময়টা ভালো কাটবে। আমি বাসায় বসে আমার এই উপলব্ধিটা হয়েছে যে আমি এই কয়দিন বাসায় থাকতে গিয়ে আমি এটা বুঝলাম যে বাসায় থাকাটা আসলে কঠিন কাজ, কিন্তু একই সাথে এটা সত্য যে আমাদের বাসায় আমাদের যে মায়েরা থাকে, মায়েরা কিন্তু সারাদিনই বাসায় থাকতে হয়, সারা বছরই তাদের এইভাবে তাদের জীবনটা চালাতে হয়। তারা চাইলেও বাইরে যেতে পারে না, বাইরে যায় না, তাদের কাজ করতে হয়। তাহলে এই জীবনের উপলব্ধি এরকমভাবে আরও অনেক উপলব্ধি কিন্তু আছে আমাদের এই সময়টাতে। তো আমরা চাইব, আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব, আমরা সৃষ্টিকর্তার প্রতি আমরা নিবেদিত হব এবং আমরা প্রার্থনা করব, আমরা যে ধর্মের হই না কেন, আমরা আমাদের সৃষ্টিকর্তা একজনই, ওনাকে আমরা স্মরণ করার চেষ্টা করব। উনি আমাদের দ্রুত এই অবস্থা থেকে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুক, এই প্রার্থনা আমার রইল। তোমরাও এই প্রার্থনা করো। আর গান তো আসলে গান আর আজকে করছি না, আগামী ক্লাসে আমি যেটা করব, আগামী ক্লাসে আমি বোর্ড ইউজ করব, হোয়াইট বোর্ড। সেই হোয়াইট বোর্ডে আমি ক্লাস নিব, নতুন একটা চ্যাপ্টার, সম্ভবত সেটা হতে পারে নবম অধ্যায়, হতে পারে উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটাতে অনেকেরই সমস্যা আছে এবং যে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীববিজ্ঞান প্রথম পত্রের অন্যতম একটি চ্যাপ্টার হচ্ছে নবম অধ্যায়। আমি আগামী ক্লাসে সেটি চেষ্টা করব। যাই হোক, একটা গান আমরা দিয়ে শেষ করি। একজন ভালোবাসার গান গাইতে বলেছে, সেই ভালোবাসার গান দিয়েই আমি শেষ করি। গানটা তোমাদের সবারই জানা, তারপরেও আমি 2 লাইন একটু বলি, গাওয়ার চেষ্টা করি। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আমরা এই ভালোবাসার বন্ধনে আবারও আমরা কাছে আসব। আমি খুব মিস করছি ক্লাসের সেই দিনগুলো। হ্যাঁ, আমি শিক্ষার্থীদের সাথে সে দুরন্তপনা যে জীবন, সেই জীবনটাকে অনেক মিস করছি। আমি তোমাদের মতো করে তোমাদের সাথে মিশি, হ্যাঁ, তো সেই জীবনটা অনেক মিস করছি। তোমরা দোয়া করো সবার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি সেই জীবনে ফিরে আসতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক।